পুরনো পাড়ার গোপী দাদু গল্প বলতেন, নানান গল্প। কখনো তার নানান দেশ দেখার গল্প, কখনো বা ভূত প্রেত দত্তি দানবের গল্প, আবার কখনো গোপী দাদু শিকারের গল্পও করতেন। আর এসব গল্প শুনতে পাড়ার অনেক ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে আমিও কখনো কখনো ঢুকে পড়তাম। তবে একটা জিনিস বেশ বুঝতাম, গোপী দাদু কিন্তু ওই বাঘ মারা, হাতি মারা, হরিণ মারা এসব শিকারের কাহিনী কিছুতেই বলতে চাইতেন না। কিন্তু আমি শুনেছিলাম একসময় অনেক বাঘ টাঘ শিকার করেও উনি তখনকার দিনের সাহেব সুবোদের কাছ থেকে অনেক প্রাইজ টাইজ পেয়েছেন। ওরা নাকি আবার গোপী দাদুকে অনেক বড় বড় সার্টিফিকেটও লিখে দিয়েছেন। কিন্তু গোপী দাদুকে এসব কথা মনে করাতে চাইতাম না। আসলে আমার কেমন যেন ভয় ভয় করতো। যদি উনি বলে বসেন, তোমাকে আর এই গল্পের আসরে আজ থেকে আসতে হবে না, তখন তার চেয়ে অনেক মজা গোপী দাদুর এই নানান গল্প শোনায়, তা সে যতই আজগুবি আর ভুতুরেই হোক না কেন। আর সবচেয়ে মজার জিনিস এটাই যে এই পাড়ার ছোটরা ওই আজগুবি ভুতুরে গল্প শোনার আবদারই যেন বেশি করত। তা সেদিন একটু আমি দেরি করেই ফেলেছি দাদুর গল্পের আসরে যেতে। ছুটির দিন ঠিক কথা, কিন্তু হঠাৎ জোরে এত বৃষ্টি এসে গেল যে সব কিছু গন্ডগোল করে দিল। আর আমি গোপী দাদুর আসরে হাজির হয়েই দেখি তকাই ভূত পলকা ফেলি বেনি ফুলি পুষ্প সব গোল হয়ে ঘিরে বসেছে দাদুকে, আর এক মনে শুনছে দাদুর কথা। তা আমি আর কি করি, আমিও একাধারে চুপটি করে বসে পড়লাম। দাদু তার গল্প বলছিলেন। বুঝলে, টমাস সাহেবকে চিনত না এমন লোক তখনকার দিনে ডালটনগঞ্জে বলতে গেলে কেউই ছিল না। ওর সব কাজ ছিল ঘড়ি ধরা, এক মিনিটও এদিক ওদিক হবার জো নেই। সাহেব বলে কথা, ওই সময় আইন মেনে চলাটাই হচ্ছে নিয়ম। এই 2 মেনেই তো ইংরেজরা দুনিয়া জয় করেছিল একদিন, শাসনও করেছিল। যারা এসব মানে না তাদের চিরকাল দুঃখ, সারা জীবন কষ্ট আর হেরে যাওয়া। গোপী দাদু কথা বলে চলেছিলেন। কথা বলতে বলতে ওর কেমন যেন আবেগ এসে যায়। হাত তুলে তুলে এক প্রকার বক্তৃতা দেওয়ার মতোই বলে চলেছিলেন। তা সে টমাস সাহেবকে দেখে ওখানকার সবাই তাদের দিনের কাজ মোটামুটি করত। ওরা জানতো টমাস সাহেবের সেই ঘোড়ার গাড়ি কখন বাজারে আসবে, কখন কোথায় আর কতক্ষণ দাঁড়াবে। মেম সাহেব আর তার ছেলেমেয়েরা হঠাৎ যেন চমকে উঠে কেনাকাটা শেষ করে গাড়িতে উঠে বসবে, আর সেই ঘোড়ার গাড়ি তখন যেন নিজে থেকেই চলা শুরু করবে। গোপী দাদু এমন করে পুরনো সেই সব দিনের কথা বলতেন যে আমিও যেন মিম সাহেব আর তার ছেলে মেয়েদের সেই দুর্দার করে ঘোড়ার গাড়িতে উঠবার ছবি স্পষ্ট দেখতে পেতাম। আর তকাই পলকা ফেলি বেনি ফুলি পুষ্পভূত, তারা তো সেই ছবি যেন চোখের সামনে দেখতে পেয়ে একে অন্যের গায়ে একেবারে গড়িয়ে পড়ত। টমাস সাহেবের গাড়ি এবার চার্চের দিকে ছুটত, সেখান থেকে একসময় বাড়ি ফিরত। আর শুধু সকাল নয়, বিকেল সন্ধ্যের ছবিটাও ছিল ঠিক এই একই রকম। এই রুটিনের কোনো নড়চড়ই হয়নি। টমাস সাহেবের বাড়ির ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব যেন ঘড়ির কাঁটা মিলিয়ে আপসে আপ হয়ে যেত। গোপী দাদু তার গল্প করতেন, আর আমাদের চোখের সামনে ভেসে উঠত টমাস সাহেব, মেম সাহেব আর তাদের ছেলে মেয়েদের নানান ছবি। গোপী দাদু বলতেন, টমাস সাহেবের বাড়িতে কোনো পার্টি, কোনো নিমন্ত্রণ থাকলে শহরের অন্য সাহেবদের মনে আনন্দের থেকে ভয়ই হতো বেশি। সময়ের একটু হেরফের তিনি একদম পছন্দ করতেন না। বারবার বলতেন সময় আর আইন মানার কথা, ইংরেজ জাতির বিশ্বজয়ের কথা। ছোকরা সাহেবরা এসব নিয়ে আড়ালে আবডালে হাসাহাসি করলেও টমাস সাহেবকে এড়াতে পারত না। কেন, ওর বাড়ির ভোজসভায় সব থেকে সেরা খাবার পরিবেশন করা হতো।
এখন এই ভোজসভার কথা বলতে বলতেই গোপী দাদু কেমন যেন একটু আনমনা হয়ে যান। ছোটদের তা নজরে পড়লেও আমার চোখ তা এড়ায় না। গোপী দাদু বললেন, সেবার এক অবাক কাণ্ড। কদিন আগেই আমি এক বাঘ শিকার করেছি। বাঘটা কদিন ধরে খুব জ্বালাচ্ছিল। অনেক গরু, মোষ, ছাগল, ভেড়া খেয়েছে। শেষে ভিক্ষুনোরাকেও তুলে নিয়ে গেল একদিন। তাই আমি লাইফ রিস্ক নিয়েই মারতে গেলাম, আর মারলামও। তা সেদিন বাড়িতে বসে আছি, হঠাৎ দেখি টমাস সাহেবের আড্ডালি জন মুর্মু। তার হাতে এক চিঠি। সাহেবের আগামী ভোজসভায় নাকি আমার নিমন্ত্রণ। সাহেবের সেই চিঠিখানা পেয়ে আমি যে কি করব আর কি করব না বুঝে উঠতেই পারলুম না। আনন্দে নাচতে গাইতে ইচ্ছা করলো আমার, কিন্তু খুব কষ্ট করে মনের সেই উত্তেজনা চাপা দিলাম, আর ঠাকুর ঠাকুর করতে লাগলাম কবে সেই দিনটা আসে। সব সাহেবদের মধ্যে আমাকে ডাকা। কালেক্টর সাহেব এবার আমাকে একটা না একটা চাকরি দেবেনি। কিন্তু হঠাৎই এক উটকো আপদ। গোপী দাদু তার কথাই বলছিলেন। আমার দোকানের কর্মচারী পাটনায় গেছিল। হঠাৎ সে সেখানে অসুস্থ হয়ে পড়েছে। খবর পেয়ে তখনই আমাকে হলো ছুটতে। তা সেখানে বেচারিকে সুস্থ করে তুললাম। সে আবার কদিন ছুটি চাইল, গাঁও যাবে, তাও দিলাম। জিনিসপত্র সব ট্রান্সপোর্টে চাপিয়ে ডালটনগঞ্জ রওনা দিলাম। এবার সময় হাতে আছে, বিকেল বিকেল পৌঁছে যাব। ভয় নেই, সাহেবের ভোজ তো রাতে। কিন্তু আমার কপালে বোধহয় সুখ লেখা নেই। গোপী দাদুর গলায় কেমন যেন হতাশার এক সুর। বেহালা আসতে না আসতেই গাড়ির এক টায়ার গেল ফেঁসে। আমি দারুণ এক উত্তেজনায় তখন ঘামতে শুরু করেছি। দাঁতে দাঁত চেপে বসে আছি, কোনো কথাই বলতে ইচ্ছা করছে না। বাসের অন্য যাত্রীদের কোনো হেলদোলই নেই, তারা তো বেশ নির্বিকার। আরে তোরা তো আর সাহেব হবি না, সময় টময় না মারলে তোদের আর কি। কিন্তু আমাকে টমাস সাহেবের তো ওখানে যেতেই হবে। সময় মতো না গেলে দারোয়ান ভেতরেই ঢুকতে দেবে না। তা এক সময় গাড়ি ঠিক হলো, ডালটনগঞ্জেও পৌঁছালাম। গির্জার পেটা ঘড়িতে ঠিক তখনই ঢং ঢং করে 9টার আওয়াজ হলো। বুঝলাম রাত 9টা বাজলো, মানে হাতে আর মাত্র আধ ঘন্টা। বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলে সাইকেল নিয়ে ঠিক মতো যদি ছুটতে পারি তবে ঠিক ঠিক সময় পৌঁছে যাব। কপাল আমার ভালোই মনে হলো। গোপী দাদু বলতে বলতে একটু যেন হাসলেন। আমি বাংলোতে পৌঁছবার সঙ্গে সঙ্গেই গেট খুলে গেল। আমি আগে কখনো ভেতরে যাইনি। ভাবলাম এও বোধহয় সাহেব সুবোধদের কাণ্ড। এবার আমি তরতর করে দৌড়লাম, আর এক সময় খাবার ঘরেও ঢুকে পড়লাম। সাহেবরা, মেম সাহেবরা তখন বসে পড়েছে। আমাকে দেখে টমাস সাহেব এগিয়ে এলেন, আমাকে হাতে ধরে নিয়ে বসালেন আমার জায়গায়। আর কখন যে খাওয়া শেষ হলো বুঝতেই পারলাম না। এমন রান্না, এমন খাবার আমি আগে আর কখনো খাইনি। আমি যেন তখন এক ঘোরের মধ্যে ছিলাম। বাংলো থেকে বের হয়ে তার লাল সাদা নুড়ি পাথরের রাস্তায় হাঁটছি। কোনো দিকে তখন নজর নেই, খেয়ালও নেই। এমন সময় দেখি জন মুর্মু। আমি তাকে দেখে একটু হাসলাম, অথচ অবাক কাণ্ড, আমাকে দেখে সে প্রায় হাউ হাউ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, গজব হো গেয়া, গজব হো গেয়া, সব চলা গেয়া, মর গেয়া। জনের শেষ কথাটা কানে যেতেই আমার চমক ভাঙে। বলে কি? শেষে জানলাম 2 দিন আগের ভোজে ফুড পয়জনিং হয়ে সব সাহেব নাকি মারা পড়েছে। কিন্তু আমি যে এক্ষুনি খেয়ে এলাম। আমি বাংলোর দিকে পিছন ফিরি।
সব তখন অন্ধকার।